হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশন, ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার, যেটি আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনেশন হয় তাহলে তো তার কোনো কথাই নেই। তো দেখতেই পারছো, সেই জন্য WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে তোমাদের পরীক্ষায় ধরো প্রশ্ন এসে বসে আছে, ঠিক আছে। এছাড়া আমরা অন্যান্য যে এক্সামিনেশনসগুলো দিয়ে থাকি, সেটা ওয়েস্ট বেঙ্গলের হোক কিংবা সেন্ট্রালের এক্সাম হোক, সেখানেও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার ইম্পর্টেন্ট। তাই একবারই তোমাদের এই ক্লাসটা করানো হয়ে যাচ্ছে এবং মানে মেনলি টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি 2025-26 একদম নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ভাবে, ঠিক আছে। তো চলো আর বেশি ডিলে করবো না, শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সেশন, যেখানে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, ঠিক আছে, একটু অন্যভাবে, অন্য ওয়েতে, একটু আরো স্মার্টলি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে ক্লাসটিকে কিন্তু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো চলো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি, ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার, পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতি। তো এই ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের প্রথম পার্টে আমরা দেখব রীতিমতো, আমরা মূলত এই ওভার দ্য ক্লাস, আমরা এই ক্লাস জুড়ে আমাদের যে পশ্চিমবঙ্গ দর্পণ, সেই পশ্চিমবঙ্গ দর্পণ দেখব, যেখানে ঐতিহ্যবাহী এবং ভৌগোলিক তার একটা মেল বন্ধন, সেটা আমরা দেখতে পারবো আজকের এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। তো অবশ্যই করে তোমাদের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন চলে এসেছে তোমাদের স্ক্রিনে, সকলে কমেন্ট সেকশনে আনসারটি করবে। পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত ব্যক্তিত্ব বাংলার নাইট অ্যাঙ্গেল বা কোকিল কণ্ঠী নামে পরিচিত? সরলা দেবী চৌধুরানী, সুচিত্রা সেন, সন্ধ্যা মুখোপাধ্যায় না কানন দেবী? তোমাদের প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত ব্যক্তিত্ব বাংলার নাইট অ্যাঙ্গেল বা কোকিল কণ্ঠী নামে পরিচিত? অবশ্যই করে চারটে অপশন তোমাদের দেওয়া রয়েছে, সরলা দেবী চৌধুরানী, সুচিত্রা সেন, সন্ধ্যা মুখোপাধ্যায় না কানন দেবী। অবশ্যই করে সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করো এবং ক্লাসটিকে লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। ক্লাসটিকে অবশ্যই করে কিন্তু লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে ডেফিনেটলি কিন্তু মার্ক করতে একদমই ভুলো না। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই করে ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। সঠিক উত্তর অবশ্যই করে আনসার শুড বি সন্ধ্যা মুখোপাধ্যায়। এই যে সন্ধ্যা মুখোপাধ্যায় 1931 থেকে 2022 এই হচ্ছেন তার আমাদের 10 ইয়ার। তো এই 1931 থেকে 2022 পর্যন্ত তো তিনি ছিলেন একজন কিংবদন্তি বাংলা গায়িকা এবং প্লেব্যাক শিল্পী বা সিঙ্গার বলতে পারো, যিনি তার সুমধুর কণ্ঠের জন্য কোকিল কণ্ঠী নামে পরিচিত ছিলেন। তো আনসার কি হবে? সন্ধ্যা মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিকে ছোটনাগপুর মালভূমি থেকে কোন ভৌগোলিক অঞ্চল আলাদা করেছে? অপশন বলা হয়েছে আমাদের উপকূলীয় সমভূমি, রাঢ় অঞ্চল, ডুয়ার্স অঞ্চল এবং থাকছে তরাই অঞ্চল, ঠিক আছে। আমাদের বলা হয়েছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিকে ছোটনাগপুর মালভূমি থেকে কোন ভৌগোলিক অঞ্চল আলাদা করেছে? অপশানে হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, ডুয়ার্স অঞ্চল এবং থাকছে তরাই অঞ্চল। কি হতে পারে আনসার? অবশ্যই করে সকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এভরিওয়ান। সঠিক উত্তরটা বলে রাখছি, সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে একদমই রাঢ় অঞ্চল। তো এই যে রাঢ় অঞ্চল, এই রাঢ় অঞ্চল হলো মূলত পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত একটি নিম্নভূমি এলাকা, যা ল্যাটেরাইট দ্বারা যা ল্যাটেরাইট মাটি দ্বারা কিন্তু পুরো চিহ্নিত এবং উর্বর গাঙ্গেয় সমভূমি ও পশ্চিমের মালভূমির মধ্যে একটি সন্ধিক্ষণ অঞ্চল হিসেবে কিন্তু কাজ করে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে পশ্চিমের মালভূমি, এই পোর্শনটা, এরপরে হচ্ছে আমাদের এই রাঢ় অঞ্চল এবং তারপরে হচ্ছে কিন্তু গাঙ্গেয় সমভূমি। একদম পুরো চিত্র সহযোগে ছবির মাধ্যমে তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরবর্তী কোশ্চেন, বিখ্যাত বাঁকুড়ার ঘোড়া টেরাকোটার শিল্পরূপটি কোন মহকুমা বা ব্লক থেকে উদ্ভূত হয়েছে? সোনামুখী, ওন্ডা, তালডাংরা না পাঁচমুড়া?
কোন বিখ্যাত বাঁকুড়ার ঘোড়া টেরাকোটা শিল্পরূপটি কোন মহকুমা বা ব্লক থেকে উদ্ভূত হয়েছে? সোনামুখী, ওন্দা, তালডাংরা না পাঁচমুড়া? কি হতে পারে আনসার? ডেফিনেটলি সকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এভরিওয়ান। তো দেখো, এটা আমাদের অবশ্যই করে শিল্প ঐতিহ্য আমাদের পশ্চিমবঙ্গের। তো বাঁকুড়ার এই যে ঘোড়া, এই বাঁকুড়ার ঘোড়া রীতিমতো আমাদের পাঁচমুড়া নামক যে মহকুমা বা ব্লক, সেখান থেকে উদ্ভূত হয়েছে। শৈলীকৃতি বাঁকুড়ার ঘোড়া ভারতীয় লোকশিল্পের একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্রতীক এবং এটি বিশেষভাবে বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম থেকে এটি উদ্ভূত হয়েছে। ঠিক আছে, বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম থেকে এটি উদ্ভূত হয়েছে। অবশ্যই করে সকলে কিন্তু কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে জানিয়ে দিয়েছো। এবং যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করনি, চট জলদি করে কিন্তু শেয়ার করে ফেলো। এবং কেমন লাগছে ক্লাসটা, কেমন লাগছে প্রেজেন্টেশনটা, ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম সম্পূর্ণ কার্যক্ষম ভূগর্ভস্থ মেট্রো রেলওয়ে পশ্চিমবঙ্গের কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? হাওড়া, কলকাতা, দুর্গাপুর, আসানসোল। ভারতের প্রথম সম্পূর্ণ কার্যক্রম ভূগর্ভস্থ মেট্রো রেলওয়ে পশ্চিমবঙ্গের কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? হাওড়া, কলকাতা, দুর্গাপুর এবং আসানসোল। এর মধ্যে কোনটি হতে পারে কারেক্ট আনসার? যদি আমরা দেখি, সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের কলকাতা। একদমই কলকাতা মেট্রো, যেটি 1984 সালে চালু হয়েছিল এবং এটি ছিল আমাদের ভারতের প্রথম মেট্রো রেলওয়ে এবং দেশের প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো ব্যবস্থা। তাহলে কত সালে চালু হয়েছিল? চালু হয়েছিল 1984 সালে। ঠিক আছে, এবং এটি ভারতের প্রথম মেট্রো রেলওয়ে এবং দেশের প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো ব্যবস্থা বলতে পারো। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের সাথে ওড়িশা রাজ্যের একটি উল্লেখযোগ্য দূরত্ব পর্যন্ত রাজনৈতিক সীমান্ত তৈরি করেছে কোন নদী? পশ্চিমবঙ্গের সাথে ওড়িশা রাজ্যের উল্লেখযোগ্য দূরত্ব পর্যন্ত রাজনৈতিক সীমান্ত তৈরি করেছে কোন নদী? দামোদর, তিস্তা, সুবর্ণরেখা না রূপনারায়ণ? যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে ওর সাথে ওড়িশার কথা বলি, তাহলে উল্লেখযোগ্য দূরত্ব পর্যন্ত রাজনৈতিক সীমান্ত তৈরি করেছে ডেফিনেটলি আমাদের সুবর্ণরেখা। ঠিক আছে, এই যে সুবর্ণরেখা নদী, এই সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং ওড়িশার কিছু অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। এবং বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে এই দুই রাজ্যের সীমান্তের একটি অংশকে কিন্তু নির্ধারণ করেছে। দেখতেই পারছো, এটা আমাদের ওড়িশা এবং এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এই হচ্ছে আমাদের কিন্তু সুবর্ণরেখা নদী। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি। পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখার্জি, জ্যোতি বসু না থাকছে সিদ্ধার্থ শঙ্কর রয়? পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখার্জি, জ্যোতি বসু এবং থাকছে সিদ্ধার্থ শঙ্কর রয়। এবং রয়েছেন সিদ্ধার্থ শঙ্কর রয়। কি হতে পারে আনসার? ডেফিনেটলি আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অজয় মুখার্জি। এই যে অজয় মুখার্জি হচ্ছেন প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী বলতে পারো 1967 সময়। আর যদি আমরা প্রফুল্লচন্দ্র ঘোষের কথা বলি, তিনি হচ্ছেন আমাদের প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এবং সেটা সামগ্রিকভাবে। ঠিক আছে, তো বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি ছিলেন প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী, যিনি 1967 সালে যুক্ত ফ্রন্ট সরকারের নেতৃত্বে কিন্তু তিনি দেন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন বলা হয়েছে, হরিণ উদ্যান এবং 5টি নদীর সঙ্গমস্থলের জন্য বিখ্যাত গড়চুমুক পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, থাকছে পূর্ব মেদিনীপুর, হাওড়া না হুগলি? হরিণ উদ্যান এবং 5টি নদীর সঙ্গমস্থলের জন্য বিখ্যাত গড়চুমুক পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি? সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে জানাও। এবং যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করোনি, চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের অ্যাটেন্ডেন্সটাকে কিন্তু মার্ক করতে ভুলো না। তো কি হতে পারে আনসার হচ্ছে অবশ্যই করে হাওড়া। মূলত গড়চুমুক এটি হাওড়া জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বলতে পারো, এবং যা দামোদর ও হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত।
ঠিক আছে, যা দামোদর ও হুগলি নদীর সঙ্গম স্থলে কিন্তু অবস্থিত। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসবো, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সি এবং ডি কে টার্গেট করছো, তো তোমাদের জন্য কিন্তু এসে গেছে কুইক রিভিশন সিরিজের মানে কুইক রিভিশন সিরিজ, যার মাধ্যমে তোমরা মক টেস্ট অ্যাটেম্প্ট করতে পারবে এবং সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে একটি অফলাইন মক টেস্ট, অর্থাৎ অফলাইনে মক টেস্ট দেওয়ার সুযোগ। তোমরা পেয়ে যাচ্ছ 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স MCQs ফরম্যাটে, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স SAQ অর্থাৎ ওয়ান লাইনার ফরম্যাটে, এবং অবশ্যই করে কিন্তু পেয়ে যাচ্ছ লাস্ট মিনিট সাজেশন। আর প্রত্যেকটা মক টেস্টের থাকছে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে ভিডিও সলিউশন। এই প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে, ঠিক আছে, যেটা নতুন সিলেবাস অনুযায়ী আমাদের মক টেস্ট, তো সেটাতে জয়েন করার জন্য ডেফিনেটলি 9836778123 এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। ডেফিনেটলি আমি তোমাকে গাইড করে দেবো, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা যারা যারা আপকামিং রেলওয়েজ এক্সামকে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু এসে গেছে টার্গেট রেলওয়েজ অল ইন ওয়ান ব্যাচ, যেটা প্রিপারেশন টু একদম সিলেকশন পর্যন্ত, যেটা স্টার্ট হতে চলেছে কিন্তু আমাদের 9th of February থেকে 1 বছরের ভ্যালিডিটির সমেত। এবং যদি বলে থাকি, এটাতে তোমাদের CBT 1 এবং CBT 2 দুটো এক্সামিনেশনই কিন্তু ক্যাডার করা হবে, ঠিক আছে। পরবর্তী পার্ট অর্থাৎ আমাদের বিভিন্ন দেখবো আরো প্রশ্ন, যেমন পরবর্তী প্রশ্নে থাকছে যে আমাদের ক্রীড়াক্ষেত্রে মোহনবাগান FC ফুটবল ক্লাবটি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1886, 1889, 1893 না 1911? বলা হয়েছে ক্রীড়াক্ষেত্রে মোহনবাগান FC ফুটবল ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? হয়েছিল অবশ্যই করে 1889 সালে। দ্যাট মিনস অপশন নাম্বার আমাদের বি কারেক্ট আনসার। 1889 আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল এই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব অর্থাৎ মোহনবাগান এসি। এটি এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল ক্লাবের মধ্যে একটি, এবং যেটি 1889 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক কৃষ্ণের চূড়া অর্থাৎ সিদ্ধেশ্বরী মন্দির এর জন্য পশ্চিমবঙ্গের কোন শহরটি পশ্চিমবঙ্গের কোন শহরটি পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহরটি পরিচিত বলো? পশ্চিমবঙ্গের কোন শহরটি পরিচিত? বিষ্ণুপুর, নবদ্বীপ, বরানগর না মালদা? ঐতিহাসিক কৃষ্ণের চূড়া অর্থাৎ সিদ্ধেশ্বরী মন্দিরের জন্য পশ্চিমবঙ্গের কোন শহরটি আমাদের সুপরিচিত? বিষ্ণুপুর, নবদ্বীপ, বরানগর না নদিয়া মালদা? অবশ্যই করে কারেক্ট আনসার ইজ হয়ে যাচ্ছে আমাদের ডেফিনেটলি বরানগর, রাইট, বরানগর। তো যদি আমরা দেখি যে মুর্শিদাবাদ জেলার বরানগরে অবস্থিত সিদ্ধেশ্বরী মন্দির কমপ্লেক্সটি আমাদের তার সূক্ষ্ম টেরাকোটার কাজ এবং অনন্য স্থাপত্যের জন্য কিন্তু বিখ্যাত, যা স্থানীয়ভাবে কৃষ্ণের চূড়া নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে, কৃষ্ণের চূড়া নামেও পরিচিত। দেখতেই পারছো তার কাজ, তো এই কাজের জন্যই কিন্তু সুপরিচিত। পরবর্তী প্রশ্ন, ঐতিহ্যবাহী বাংলা ছাদ শৈলী যার চারিদিকে ঢালু ছাদ থাকে এবং যা মুঘল স্থাপত্যকে প্রভাবিত করেছিল, সেটি কি নামে পরিচিত? রেখা দেউল, আটচালা, চালা অর্থাৎ চৌচালা না থাকছে নাট মন্দির? ঐতিহ্যবাহী বাংলার ছাদ শৈলী যার চারিদিকে আমাদের ঢালু ছাদ রয়েছে এবং যা মুঘল স্থাপত্যকে প্রভাবিত করেছিল, সেটি কি নামে পরিচিত? অবশ্যই করে আমাদের চালা বা চৌচালা নামে পরিচিত, ঠিক আছে। তো দেখো ভালো করে, এই যে বাংলা মন্দিরের যে স্থাপত্য, এই বাংলা মন্দিরের স্থাপত্যের চালা শৈলীতে একটি বাঁক কার্নিশ এবং একাধিক ঢালু ছাদ, যেমন চৌচালা বা 4 ছাদযুক্ত বা দোতলা বা 2 ছাদযুক্ত থাকে, এবং যেটি পরে মুঘলদের প্যাভিলিয়নের নকশাকে রীতিমতো কিন্তু প্রভাবিত করে চলেছিল। তাহলে আনসার কি হবে? আনসার হয়ে যাচ্ছে চালা বা চৌচালা, অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বাংলার চলচ্চিত্র ক্লাসিক তিতাস একটি নদীর নাম, এটি পরিচালনা করেন কে? বাংলা চলচ্চিত্র ক্লাসিক তিতাস একটি নদীর নাম, আর রিভার কল তিতাস পরিচালনা করেন কে? সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক না থাকছে অপর্ণা সেন? তিতাস একটি নদীর নাম, এটি কার লেখা, এটি কে পরিচালনা করেছিলেন? এটি পরিচালনা করেছিলেন অবশ্যই করে ঋত্বিক ঘটক, ঠিক আছে, অবশ্যই করে ঋত্বিক ঘটক পরিচালনা করেছিলেন। আর এই ঋত্বিক ঘটক আমাদের অ্যাডভেটা মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে তৈরি 1973 সালে সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম এটি পরিচালনা করেন। তাহলে কত সালে? 1973 সালে সমালোচকদের দ্বারা কিন্তু এটি প্রশংসিত হয়েছিল।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের প্রধান কাজ কি? বন্যা নিয়ন্ত্রণ করা, জলবিদ্যুৎ উৎপাদন, হুগলি নদীতে জল সরবরাহ, না উত্তরবঙ্গের সেচ? পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধের প্রধান কাজ কি? বন্যা নিয়ন্ত্রণ করা, জলবিদ্যুৎ উৎপাদন করা, হুগলি নদীতে জল সরবরাহ করা, না উত্তরবঙ্গের সেচ? কোনটি হবে কারেক্ট আনসার? সকলে কমেন্ট সেকশনে আমাকে আনসারটি করে জানাও। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, অর্থাৎ ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করনি, ডেফিনেটলি ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো চট জলদি করে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের হুগলি নদীতে জল সরবরাহ। ঠিক আছে, ফারাক্কা বাঁধে প্রধান উদ্দেশ্যই হলো হুগলি নদীতে তার যে শাখা, সেই নদী শাখা নদী ভাগীরথী হুগলি নদীতে ঘুরিয়ে দিয়ে কলকাতা বন্দরের যে নাব্যতা, সেই নাব্যতাকে বজায় রাখা এবং উন্নত করা। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা ছবিতে আমাদের গঙ্গা রয়েছে, আমাদের এদিকে রয়েছে ফারাক্কা বাঁধ, এদিকে রয়েছে পদ্মা। ঠিক আছে, পদ্মা। তো এই যে কলকাতা বন্দর, সেই কলকাতা বন্দরের যে নব্যতা, সেই নব্যতা বজায় রাখা এবং উন্নত করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, বঙ্গাব্দ নামে পরিচিত বাংলা পঞ্জিকা ব্যবস্থা ঐতিহ্যগতভাবে তার নববর্ষ পয়লা বৈশাখ প্রথম কোন মাসের প্রথম দিনে শুরু হয়? অগ্রহায়ণ, চৈত্র, বৈশাখ, না আশ্বিন? বঙ্গাব্দ নামে পরিচিত বাংলা পঞ্জিকা ব্যবস্থা ঐতিহ্যগতভাবে তার নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ কোন মাসের প্রথম দিনে শুরু করে? অবভিয়াসলি আমাদের বৈশাখ কারেক্ট আনসার, অবশ্যই করে বৈশাখ সঠিক উত্তর। তো বাংলা নববর্ষ মানে হচ্ছে পয়লা বৈশাখ, আর বাংলা মাসের প্রথম দিন বৈশাখে কিন্তু হয়ে থাকে। এ তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময়টা পালিত হয়ে থাকে, মূলত হয়ে থাকে 15th of এপ্রিল। ঠিক আছে, মূলত হয়ে থাকে 15th of এপ্রিল, 15ই এপ্রিল। পরবর্তী প্রশ্ন, গরম জলের ঝর্ণা এবং শিব মন্দিরের জন্য বিখ্যাত ধর্মীয় তীর্থস্থান বক্রেশ্বর কোন জেলায় অবস্থিত? গরম জলের ঝর্ণা এবং শিব মন্দিরের জন্য বিখ্যাত ধর্মীয় তীর্থস্থান বক্রেশ্বর কোন জেলায় অবস্থিত? সকলে কমেন্ট সেকশন আনসারটি করো। এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পেতে চলেছো, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশনে। রাইট আনসার কি হবে? ডেফিনেটলি আমাদের বীরভূম, একদমই তাই। বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং এইটি 7টি প্রাকৃতিক গরম জলের ঝর্ণা ও প্রাচীন আমাদের বক্রনাথ শিব মন্দিরের জন্য কিন্তু বলতে পারো বিখ্যাত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা এখনো পর্যন্ত যুক্ত হওনি আমাদের চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে, আরো প্রশ্ন রয়েছে, যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে, তো চট জলদি করে কিন্তু যুক্ত হয়ে যাও। ফর মোর ডিটেলস ডেফিনেটলি তোমরা আমার সাথে এই যে নাম্বারটি রয়েছে অর্থাৎ 9836778123 এই নাম্বারে কল করে নিতে পারো। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর তোমরা যারা যারা রেলওয়েজকে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু এসে গেছে অল ইন ওয়ান রেলওয়ে ব্যাচ, যেটা কিনা আমাদের টার্গেট রেলওয়েকে টার্গেট করে, যেটা CBT 1 এবং CBT 2 দুটো এক্সামকেই কিন্তু ক্যাটার করবে এবং যেটা থাকছে 1 বছরের ভ্যালিডিটি। শুরু হবে 9ই ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, চলে আসছি আমাদের পরবর্তী পার্টে, যেখানে আমাদের পরবর্তী প্রশ্ন হিসেবে বলা হয়েছে যে ব্যাপক ধান উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি বাংলার শস্য ভাণ্ডার নামে বিখ্যাত? মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, না বর্ধমান? মানে ব্যাপক ধান উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি বাংলার শস্য ভাণ্ডার নামে পরিচিত? মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, না দক্ষিণ 24 পরগনা? রাইট আনসার ইজ ডেফিনেটলি বর্ধমান। বর্ধমানকে আমরা বলে থাকি আমাদের ধান উৎপাদনের বা ধানের বাংলার শস্য ভাণ্ডার। এবং এই বর্ধমান, বিশেষত পূর্ব বর্ধমান, ঐতিহ্যগতভাবে এবং ঐতিহাসিকভাবে উচ্চ ধানের উৎপাদনের কারণে বাংলার শস্য ভাণ্ডার বা রাইস বোল নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, বাংলার শস্য ভাণ্ডার বা রাইস বোল নামে কিন্তু এটি সুপরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত প্রথম বাঙালি লেখককে? সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত প্রথম বাঙালি লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, না আশাপূর্ণা দেবী? এভরিওয়ান সকলে কমেন্ট সেকশন আনসারটি করে আমাকে জানাও। সাহিত্য একাডেমিতে ভূষিত হয়েছেন অবশ্যই করে জীবনানন্দ দাশ, এবং এই জীবনানন্দ দাশ ছিলেন প্রথম বাঙালি যিনি 1955 সালে মরণোত্তর কালে বা তার কবিতা সংকলন অর্থাৎ শ্রেষ্ঠ কবিতা, সেই শ্রেষ্ঠ কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন। 1955-এ তিনি এটি কিন্তু পান। 1955 সালে তার কবিতা সংকলন শ্রেষ্ঠ কবিতার জন্য এই সাহিত্য একাডেমি পুরস্কার তাকে দেওয়া হয়ে থাকে। কাকে? অবশ্যই করে জীবনানন্দ দাশকে।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের এই যে কংসাবতী নদী, সেই কংসাবতী নদীর ওপর সেচের জন্য প্রধানত কোন বাঁধটি নির্মিত হয়েছে? পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর ওপর সেচের জন্য প্রধানত কোন বাঁধটি নির্মিত হয়েছে? মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ, কংসাবতী বাঁধ না ফারাক্কা বাঁধ? একদম, যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, চট জলদি করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে ক্লাসটিকে কিন্তু শেয়ার করে দিও এভরিওয়ান। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অবশ্যই করে কংসাবতী বাঁধ। ঠিক আছে, অবশ্যই করে কংসাবতী বাঁধ। আর এই কংসাবতী বাঁধ বা কংসাবতী জলাধার প্রকল্প, যেটা হলো মূলত সেচের জল সরবরাহের জন্য বাঁকুড়া জেলায় কংসাবতী নদীর উপর নির্মিত একটি প্রধান নদী বাঁধ বলতে পারো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18, ব্রিটিশ রাজ ও স্বাধীনতা আন্দোলনের সময়কার একটি গুরুত্বপূর্ণ স্থান বক্সা দুর্গ কোন অঞ্চলে অবস্থিত? ব্রিটিশ রাজ ও স্বাধীনতা আন্দোলনের সময়কার একটি গুরুত্বপূর্ণ স্থান বক্সা দুর্গ কোন অঞ্চলে অবস্থিত? রাঢ় অঞ্চল, তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল না উপকূলীয় সমভূমি? কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশন আনসারটি করে জানাও এভরিওয়ান। দেখো, যদি আমরা বলে থাকি রাইট আনসার কি হবে? একদমই ডুয়ার্স অঞ্চল। ডুয়ার্স অঞ্চল কারেক্ট আনসার। তো বক্সা দুর্গ যা ঐতিহাসিকভাবে ব্রিটিশদের দ্বারা যে আমাদের জেল ক্যাম্প, সেই জেল ক্যাম্প হিসেবে কিন্তু ব্যবহৃত হতো এবং সেটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স অঞ্চলে কিন্তু এটি অবস্থিত। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, কোশ্চেন নাম্বার 19। 1859 সালে বাংলার নদিয়া জেলায় নীলকরদের বিরুদ্ধে বিশাল কৃষক বিদ্রোহ কোন ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত? তেভাগা আন্দোলন, সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ না ওয়াহাবি আন্দোলন? 1859 সালে বাংলার নদিয়া জেলায় নীলকরদের বিরুদ্ধে বিশাল কৃষক বিদ্রোহ কোন ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত? তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ না থাকছে ওয়াহাবি আন্দোলন? ডেফিনেটলি নীল বিদ্রোহ কারেক্ট আনসার। আর নীল বিদ্রোহ যেটা 1859 থেকে 1860 এই সময় হওয়া ব্রিটিশ নীলকরদের দমনমূলক প্রথার বিরুদ্ধে বাংলার এক গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ, যেটি নীলদর্পণ নাটকেও মানে নাটক হিসেবেও কিন্তু এটি আমাদের বিখ্যাত আমাদের সকলের কাছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমানে মোট কয়টি প্রশাসনিক বিভাগে বিভক্ত? পশ্চিমবঙ্গ বর্তমানে কয়টি প্রশাসনিক বিভাগে বিভক্ত? 3টে, 4টে, 5টি না 6টি? কি হবে? রাইট আনসার অবশ্যই করে হচ্ছে 5টি। পশ্চিমবঙ্গের মোট 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে, যেমন হচ্ছে প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদা এবং জলপাইগুড়ি। মোট এই যে 5টি প্রশাসনিক বিভাগ, সেই 5টি প্রশাসনিক বিভাগে কিন্তু আমাদের বিভক্ত পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার আমাদের 21। কোশ্চেন নাম্বার 21 বলো। কোশ্চেন নাম্বার 21 বলো কি হবে? পিসি মহালানবিস দ্বারা প্রতিষ্ঠিত বিখ্যাত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ ISI কোন শহরে অবস্থিত? বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, দুর্গাপুর? পিসি মহালানবিস বা প্রশান্ত চন্দ্র মহালানবিস দ্বারা প্রতিষ্ঠিত বিখ্যাত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ ISI কোন শহরে অবস্থিত? কোন শহরে অবস্থিত? রাইট আনসার ইজ কি হবে? অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার, অর্থাৎ কলকাতা। আমাদের কলকাতাতেই কিন্তু ISI রয়েছে। ঠিক আছে, তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটি কার প্রচেষ্টা বলতে পারো, কার দ্বারা প্রতিষ্ঠিত? প্রশান্ত চন্দ্র মহালানবিস। তিনি হচ্ছেন বিখ্যাত একজন স্ট্যাটিস্টিশিয়ান অর্থাৎ রাশিবিজ্ঞানী। তো পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণের জন্য আমাদের বিশ্ববিখ্যাত বা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ISI আমাদের কলকাতাতেই কিন্তু অবস্থিত, মূলত বরানগরে। পরবর্তী পাঠে আমরা চলে আসব। পরবর্তী পাঠ হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোস 1939 সালে কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করার পর কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? স্বরাজ দল, গদর পার্টি থাকছে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং থাকছে ভারতের কমিউনিস্ট পার্টি। মানে গোদা বাংলায় বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু
তিনি 1939 সালে কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? গদর পার্টি তো একদমই হবে না, ভারতের কমিউনিস্ট পার্টি তো একদমই হবে না, অপশন নাম্বার সি এবং ডি তো বি এবং ডি তো আগেই কেটে গেল, পড়ে রইল অপশন এ এবং অপশন সি। রাইট আনসার ইজ হয়ে যাচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্লক, ঠিক আছে, সি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কারেক্ট আনসার। মূলত 1939 সালে যখন তিনি ত্রিপুরী কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে ছিলেন, সেই ত্রিপুরী অধিবেশন থেকে তিনি রেজিগনেশন দেন, ঠিক আছে, এবং তারপরে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং যার মেন যে কাজ, সেই মেন কাজটা কি, সেই মেন কাজটা হয়ে যাচ্ছে কিন্তু কি করা, আমাদের বিপ্লবী ঐক্য রাখা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23, পশ্চিমবঙ্গের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম বহুমুখী যে নদী উপত্যকা, সেই নদী উপত্যকা প্রকল্প কোনটি? তিস্তা ব্যারেজ প্রকল্প, কংসাবতী জলধারার প্রকল্প, দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি, না থাকছে ময়ূরাক্ষী নদী প্রকল্প। পশ্চিমবঙ্গে যদি বহুমুখী নদীর কথা বলা তাহলে সেটা হয়ে যাচ্ছে অবশ্যই করে অপশন সি অর্থাৎ ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। মূলত 1948 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ডিভিসি ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্পের মধ্যে অন্যতম, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে টেনেসি ভ্যালি অথরিটি, সেই টেনেসি ভ্যালি অথরিটির উদ্যোগে বা অথরিটির আদলে এটি গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, পরবর্তী কোশ্চেন নাম্বার 24। প্রশ্নে বলা হয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন বিপন্ন প্রাণীদের আবাসস্থল হিসেবে গঠিত? বেঙ্গল টাইগার, এক্সট্রিঙ্গের গন্ডার, রেড পান্ডা, থাকছে ক্লাউডেড লেপার্ড। তো এখানে সিঙ্গালীলা জাতীয় উদ্যানের কথা বলা হয়েছে, আর সিঙ্গালীলা জাতীয় উদ্যান মানেই সেখানে হচ্ছে ফেমাস কি, রেড পান্ডা, ঠিক আছে, রেড পান্ডা ফেমাস। তো দার্জিলিং হিমালয়, এটা আমরা দেখতে পাই, দার্জিলিং হিমালয়ের উচ্চতায় অবস্থিত এই সিঙ্গালীলা জাতীয় উদ্যানটি, যেটা ভারতের বলতে পারো যে দুর্লভ রেড পান্ডা, সেই রেড পান্ডার আবাসস্থল প্রধান আবাসস্থল হচ্ছে কিন্তু এখানেই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় বাংলার কুচকাওয়াজের গান চলো যাই চলো রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন না সুকান্ত ভট্টাচার্য? চলো যাই চলো রচনা করেন কে, যেটি জনপ্রিয় বাংলার কুচকাওয়াজের গান? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন না সুকান্ত ভট্টাচার্য? অবশ্যই করে আমাদের কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। এই কবি কাজী নজরুল ইসলাম এই চলো যাই চলো রচনা করেছিলেন এবং যা স্বাধীনতা আন্দোলনের সময় একটি দেশাত্মবোধক গান কিন্তু হয়ে ওঠে। কোশ্চেন নাম্বার 26, বলা হয়েছে ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত? হাওড়া, দুর্গাপুর, কলকাতা, শান্তিনিকেতন। বলা হয়েছে জাদুঘর, অবভিয়াসলি ইন্ডিয়ান মিউজিয়াম মানে কোথায়? আমাদের কলকাতাতে। কত সালে এস্টাবলিশড হয়েছে? 1814 সালে। 1814 সালে এটি এস্টাবলিশড হয়েছে এবং এটি এশিয়া প্যাসিফিকের সব থেকে প্রাচীনতম বলতে পারো একটি মিউজিয়াম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27, কোন পর্বত গিরিপথ পশ্চিমবঙ্গের সিকিমের সাথে যুক্ত করেছে? বলো, সিকিমের সাথে যুক্ত করেছে কোন পাস বা কোন গিরিপথ? ডেফিনেটলি আমাদের হয়ে যাচ্ছে জলেপলা পাস। তো এই যে জলেপলা পাস দেখো, সিকিম এখানে, পশ্চিমবঙ্গ এখানে, পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের সঙ্গে যুক্ত করেছে এই জলেপলা পাস, ঠিক আছে। তো এই জেলেপলা বলা হয় বা জুলিপলা বলা হয়, যেটা ঐতিহাসিকভাবে একটি বাণিজ্য হিসেবে বাণিজ্য ও পথ হিসেবে কিন্তু কাজ করতে এবং পশ্চিমবঙ্গের কালিম্পং জেলাকে সিকিমের সাথে যুক্ত করবে। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে আমাদের বিখ্যাত মালুটির টেরাকোটা মন্দিরগুলি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত হলেও ঐতিহাসিকভাবে বাংলার কোন অঞ্চলে অবস্থিত? গৌড় সমতট, রাঢ় না বঙ্গ? গৌড় সমতট, রাঢ় না বঙ্গ? কি হবে আনসার? আনসার হবে অবশ্যই করে আমাদের রাঢ়, ঠিক আছে। যে রাঢ় কারেক্ট আনসার। তো মূলত আমাদের মালুটির মন্দিরগুলি তাদের অনন্য টেরাকোটা শিল্পের জন্য সুপরিচিত এবং এমন একটি অঞ্চলে অবস্থিত যা ঐতিহাসিকভাবে বাংলার বৃহত্তর বাংলার রাঢ় সাংস্কৃতিক এবং প্রশাসনিক অঞ্চলের অংশও কিন্তু ছিল, ঠিক আছে।
তো আশা করছি সকলের বোঝা গেছে যেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দিলাম সেগুলো গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামিনেশনের জন্য WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করে। তোমরা যারা যারা চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে এখনো পর্যন্ত যুক্ত হওনি, যুক্ত হয়ে যেও মাত্র 499 টাকায়। কিন্তু আমি বলবো যে না, 499 টাকাটাও দিতে হবে না, YT107 এই কোডটিকে ইউজ করলে কত হবে? কোডটিকে ইউজ করলে হয়ে যাবে মাত্র 474 টাকায় তোমরা বিষয়টি কিন্তু পেয়ে যাচ্ছ। তো এখানে এই যে চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। যদি আরো বেশি ডিটেলে জানতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও, 9836778123 এই নাম্বারে। যারা তোমরা রেলওয়েজকে টার্গেট করছো তোমাদের জন্য কিন্তু এসে গেছে অল ইন ওয়ান ব্যাচ, আর সেই অল ইন ওয়ান ব্যাচের জন্য আমরা তো রয়েছেই। তো যারা যারা চাইছো, যারা যারা ইন্টারেস্টেড, অলরেডি কিন্তু আমাদের নেক্সট ব্যাচ আমাদের শুরু হতে চলেছে আগামী 9 ফেব্রুয়ারি থেকে, 1 বছরের ভ্যালিডিটি, এবং যেটি CBT1 এবং CBT2 দুটো এক্সামকে কিন্তু ক্যাটার করবে। তাহলে সকলে যদি ভালো লাগে ক্লাসটি লাইক করে দিও, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করো, শেয়ার করতে ভুলো না। চারজলদি আমাদের যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং অবশ্যই করে তোমরা তোমাদের যে ভ্যালুয়েবল কমেন্ট সেই কমেন্টস কিন্তু জানাতে ভুলো না আমাকে কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।